সাংবাদিক রোজিনার জামিন বিষয়ে শুনানি কাল, ন্যায় বিচার পাবেন আশ্বাস আইনমন্ত্রীর। সারা দেশে প্রতিবাদ। 2 জুন দেশে আসছে কোভ্যাক্স কর্মসূচির 1 লাখ ডোজ করোনা টিকা। নিতে পারবেন 40 বছরের বেশি বয়সীরা। গামছা বিক্রেতা থেকে কয়েকশো কোটি টাকার মালিক কাউন্সিলর শফিক। স্বর্ণ চোরাচালান, চাঁদাবাজির অভিযোগ। হাইকোর্টের রায় পেলেই বিদেশে পাচার 30 কোটি টাকা ফেরত আনবে দুদক। আনা সম্ভব আরও 100 কোটি টাকা। ভারতে করোনায় একদিনে 4,500 মৃত্যুর নতুন রেকর্ড। বিশ্বে 24 ঘন্টায় প্রায় 14,000 জনের প্রাণহানি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। রাষ্ট্রের গোপন নথি লুকানোর অভিযোগে গ্রেপ্তার প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে তাকে কাশিমপুর মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার তার জামিন শুনানির দিন নির্ধারণ করেছে আদালত। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলায় গ্রেপ্তার সাংবাদিক রোজিনা ইসলাম রাতভর শাহবাগ থানায় ছিলেন। সকালে তাকে নেওয়া হয় আদালতে। এ সময় আদালতে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। মামলার তদন্ত কর্মকর্তা রোজিনার 5 দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে জামিন আবেদন করেন রোজিনার আইনজীবী। এই মামলার এজাহারের মধ্যে যে ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, সেই ডকুমেন্টসের কোনো বর্ণনা এই এজাহারের মধ্যে নেই। যেই জব্দ তালিকা বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছে, সেই জব্দ তালিকা দৃষ্টে দেখা যায় এই ডকুমেন্টসগুলো কথিত মতে আসামির দখল থেকে নয়, বরং একজন সরকারি কর্মকর্তা তিনি নিজেই উপস্থাপন করেছেন। এখানে 2 পক্ষ শুনানি হয়েছে। শুনানি অন্তে এই রিমান্ড নামঞ্জুর করেছে এবং আগামী বৃহস্পতিবার এই জামিনের শুনানির জন্য মামলা যেটা তারা দায়ের করেছে, এটা তো আপনার এটা তো দৃশ্যমান মামলা তো হয়েছে, তাই না? এটা সঠিক হোক আর ব্যাঠিক হোক, মামলা তো হয়েছে। এর আগে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে 5 ঘন্টা আটকে রাখা হয় রোজিনা ইসলামকে। এরপর অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করেন স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা। পরে পুলিশ রোজিনাকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তার স্বজনদের দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। তার গলা চাপ দেওয়া হয়েছে, তার হাত মোচড় দেওয়া হয়েছে, এখানে দাগ আছে, এখানে দাগ আছে, এখানে দাগ আছে। এবং আপনারা ভিডিওতে অলরেডি ভাইরাল দেখছেন সব জায়গায় ভিডিওতে, যে তার যে গলা একজন চেপে ধরেছে সাম জাকিয়া পারভিন এবং জেবুন্নেসা, কাজী জেবুন্নেসা, এডিশনাল সেক্রেটারি। আমি ইতিমধ্যে শুনতে পেরেছি সেটাকে অনেক বিগ ক্রাফটেড, তার বিভিন্ন জায়গায় বাড়ি গেড়িয়েছে, আমি শুনতে পেরেছি। রোজিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রথম আলো। প্রথম আলোর পক্ষ থেকে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আদালতের উপরে শ্রদ্ধাশীল এবং আমরা সবসময় আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার আস্থা রাখি। আমার মনে হচ্ছে যে আমাদের স্বাধীন সাংবাদিকতার পক্ষে দেশের সব সাংবাদিক সমাজকে এক হতে হবে। আপনারা সবাই মিলে আওয়াজ তোলেন যে এই মামলা আজকেই প্রত্যাহার করা হোক। এদিকে রোজিনা ইসলামকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়ে প্রসিকিউশনকে খতিয়ে দেখতে বলা হয়েছে। তিনি অবশ্যই ন্যায় বিচার পাবেন বলে আশ্বস্ত করেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার রাতে গুলশানের সরকারি বাসভবনে সাংবাদিক নেতাদের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। রোজিনা ইসলামের মুক্তির বিষয়ে আলোচনা করতে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দেখা করেন জাতীয় প্রেস ক্লাবের নেতারা। সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় রোজিনা ইসলামকে হেনস্থা করা ও কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন নেতারা। এ সময় মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। আইনমন্ত্রী বলেন, বিষয়টি আদালতের, তবে অবশ্যই ন্যায় বিচার পাবেন রোজিনা ইসলাম। আমরা আজকে আইনমন্ত্রীর কাছে যে সুবিচার চাই, তার যেন সুবিচার আমরা প্রত্যাশা করি। আমরা বলেছি যে এই ঘটনার জন্য যারা দায়ী, ওই সময়ে যে কর্মকর্তারা তার উপর যে নির্যাতন করেছে তার সুষ্ঠু তদন্ত করতে হবে। জামিনের শুনানি আদালত নিশ্চয়ই দেখবেন, আদালত সবকিছু বিবেচনা করবেন। আমিও প্রসিকিউশনকে মামলাটা খুঁটিয়ে দেখার জন্য বলব। জি, আপনাদেরকে ধন্যবাদ। ন্যায় বিচার অবশ্যই পাবেন, এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি।
দেশে করোনা শনাক্তের সংখ্যা আবার হাজার ছাড়ালো। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1272 জন, মারা গেছে আরও 30 জন। এর মধ্যে পুরুষ 14 এবং নারী 16 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 12,211 জন। ঈদের ছুটির প্রথম 2 দিনে নমুনা পরীক্ষা 1/4 নেমে আসায় শনিবার শনাক্তের সংখ্যা এক ধাক্কায় কমে আসে 13 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। সেদিন 3,758টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে 261 জনের। রবিবার 363 জন এবং সোমবার শনাক্ত হয় 698 জন নতুন রোগী। গত 24 ঘন্টায় অ্যান্টিজেন টেস্ট সহ 16,855টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,272 জন। শনাক্তের হার 7.55%। মোট শনাক্ত বেড়ে দাঁড়ালো 7,82,129 জনে। 24 ঘন্টায় মারা গেছেন আরও 30 জন। এর আগে সোমবার 32 ও গত রবিবার 25 জনের মৃত্যু হয়। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে 12,211 জনের। বিশেষজ্ঞরা মনে করছেন, ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের কারণে ঢাকাসহ বড় শহরগুলোতে এ মাসের শেষ দিকে সংক্রমণ বাড়তে পারে। এজন্য কর্মস্থলে ফেরার আগে আইসোলেশনে থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। মূলত ঢাকা, চিটাগং, গাজীপুর এবং নারায়ণগঞ্জ, এই 4টা শহরে যে সমস্ত মানুষ ঢুকবে তাদেরকে আমাদেরকে ফলো করতেই হবে আগামী 1 সপ্তাহ। অর্থাৎ যখন তারা গেছে এবং ফিরে আসা সব মিলে 2 সপ্তাহের মাথাতে কিন্তু সংক্রমণের একটা প্রভাব আমরা দেখতে পাবো 28-29 তারিখের দিকে এ মাসেই। সুতরাং মানুষ যখন ফিরে আসছে, এখন কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া আর কোনো উপায় নেই। আক্রান্তদের মধ্যে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,115 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 7,24,209 জন। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা এবং মহাসড়কের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে এবার গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আবুল হাসান। হাসান, এই মুহূর্তে মহাসড়কের চিত্র কেমন দেখছেন? যানবাহন চলাচল গত কয়েকদিনের তুলনায় একটু কমেছে কিনা, আর দূরপাল্লার বাস কি চলছে? সীমিত সংখ্যক দূরপাল্লার, বিশেষ করে ময়মনসিংহগামী বা ঢাকা দিকে আসা কিছু গাড়ি চলাচল করছে। এবং আমি হাইওয়ে পুলিশের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের একটি চেকপোস্ট বসানো হয়েছে বিআরটিসি যে কার্যালয় আছে সেখানে, এবং ওখানে মূলত গাড়িগুলোকে ঘুরে দেওয়া হচ্ছে। এবং এই দূরপাল্লার যে গাড়ি, সেই গাড়ি থেকে কিন্তু অনেক মানুষ কর্মস্থলে গেছেন। এছাড়া সকাল থেকে আমি দেখেছি এখানে বাস, মিনি বাস, পিক আপ এবং হালকা যানবাহন, এগুলো করে কিন্তু মানুষ ভেঙে ভেঙে এই পথ অতিক্রম করছে। আমি যদি এখানকার চিত্রটি দেখাতে চাই, চান্দনা চৌরাস্তা এলাকার, এখানে কিন্তু মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু সকাল থেকে কিছুটা বেড়েছে। সকালে কিছু উপস্থিতি কম থাকে, বেলা বাড়ার সাথে সাথে এই সংখ্যা আরো বাড়বে বলে এখানকার হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। আর আমি শিল্প পুলিশের সাথে কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছেন যে গাজীপুরে 2000-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে এবং এদের অর্ধেকের বেশি কারখানা আজকে খোলা রয়েছে, যার কারণে গত রাত্রে কিন্তু মানুষের একটি স্রোত ছিল এই গাজীপুর এবং ঢাকামুখী, যে কারণে রাত্রে কিন্তু মানুষের যে কর্মস্থলে ফেরা, তারা বেশিরভাগ মানুষ কিন্তু রাত্রে ফিরে এসেছে তাদের কর্মস্থলে, এবং সকালে তারা রাত্রে ফিরতে পারেনি বা শেষ মুহূর্তে তারা কিন্তু এখন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এবং তাদের যে চটলা সেটি কিন্তু এখন কিছুটা বেড়েছে এবং যানবাহনের উপস্থিতিও কিছুটা রয়েছে এখানে। যানবাহন করে অনেকেই গাদাগাদি করে একসাথে স্ত্রী পরিজন নিয়ে আসেন। এইসব ক্ষেত্রে আসলে স্বাস্থ্যবিধি, করোনা ভাইরাস রোধে যে সকল নিয়ম কানুন রয়েছে সেগুলো কিন্তু কোনোটাই মানা হচ্ছে না। অধিকাংশ মানুষ কিন্তু গাদাগাদি করে আসেন। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন থেকে যে তদারকি করার কথা সেগুলো কিন্তু আমরা দেখতে পাইনি, যার কারণে মানুষ যাচ্ছে তাই ভাবে এখানে তারা কর্মস্থলে প্রবেশ করছেন। এবং এই কারণে করোনা ভাইরাসের যে সংক্রমণের ঝুঁকি সেটি কিন্তু গাজীপুরে বেড়েছে বলে আমরা বিভিন্ন মহলে আলোচনা করে জানতে পেরেছি। এবং এই সংখ্যাটি আসলে এই সামনে দিনগুলোতে বাড়তে পারে বলে আমরা এখানকার যারা স্থানীয় অধিবাসী তারা আশঙ্কা করছেন। তবে মানুষের সাথে, এখানকার যাত্রীদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে ভেঙে ভেঙে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে তাদেরকে নানাভাবে ভোগান্তিতে হচ্ছে। অনেক স্থানে পুলিশি বাধায় তাদেরকে যানবাহন পরিবর্তন করে তাদের নির্দিষ্ট গন্তব্যে আসতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে 2 গুণ 3 গুণ ভাড়া দিয়ে
তারা কিন্তু কর্মস্থল করেছেন। এইসব কর্মস্থল করে মানুষের যেটি কথা, তারা বলছেন যে জীবিকার তাগিদে তারা শেষ মুহূর্তে সবকিছু উপেক্ষা করে তারা কর্মস্থলে ফিরেছেন। এক্ষেত্রে পথের বাধা, করোনা ভয় বা অন্য যে সকল বাধা ছিল, তারা সবগুলোকে ঝিঙ্গে আসলে তারা কর্মস্থলে ফিরেছেন। এবং যাত্রীরা বলছেন যে যদি দূরপাল্লার বাস এখানে কিছুটা চলাচল করতো বা তাদের সেই সুযোগ দেওয়া হতো, তাহলে তারা একই বাস করে বা বাস যুগে কর্মস্থলে ফিরতে বলছেন। সেক্ষেত্রে এই যে ভোগান্তি বিভিন্ন ভাবে পরিবহন পরিবর্তন করা তাদের আবুল হাসান, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। 2 জুন দেশে আসছে জাতির সংঘের টিকা জোট কোভ্যাক্সের টিকার প্রথম চালান। এতে থাকছে ফাইজারের 1 লাখ ডোজ টিকা। বিশেষ কোনো জনগোষ্ঠী নয়, নিবন্ধনের মাধ্যমে এই টিকা নিতে পারবেন 40 বছরের বেশি বয়সীরা। এই টিকা দেওয়া হবে শুধু ঢাকায়। এদিকে অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের টিকার মজুদ আছে আর মাত্র 6 লাখ, যা শেষ হবে 7 দিনেই। সবার জন্য করোনা টিকা নিশ্চিত করতে গঠন করা হয়েছে জাতিসংঘের টিকা জোট কোভ্যাক্স। এখান থেকে মোট জনসংখ্যার 20% টিকা পাওয়ার কথা বাংলাদেশের। টিকা ব্যবস্থাপনা কমিটি বলছে, কোভ্যাক্স থেকে টিকা পাওয়ার বিষয়টি চূড়ান্ত। 2 জুন আসছে প্রথম চালান। টিকা সংরক্ষণের জন্য -70 ডিগ্রির কুলিং ব্যবস্থা প্রস্তুত করেছে স্বাস্থ্য বিভাগ। এই টিকা 40 বছরের বেশি বয়সীরা নিবন্ধনের মাধ্যমে নিতে পারবেন। যে ভ্যাকসিনের সাথে আমাদের সিরিঞ্জও আসবে, সিরিঞ্জটা আমাদের হাতে চলে এসেছে। যথাযথভাবে এই ভ্যাকসিনটা দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা আমাদের ট্রেনিং প্ল্যান এবং ট্রেনিং মডিউলগুলোও তৈরি করে ফেলেছি, ট্রেনিং প্ল্যানও তৈরি করে ফেলেছি। যাদেরকে ট্রেনিং দেওয়া হবে তাদেরকে নির্বাচিত করা হয়েছে। ঢাকায় রেখে এই ভ্যাকসিনটা দিতে হবে এবং ঢাকার কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানে এই ভ্যাকসিনটা দেওয়া হবে। ভ্যাকসিনটা আমরা আশা করি যে এটা সাধারণ জনগণের, এটা স্পেশালাইজড কোনো কিছু হবে না, যাদের রেজিস্ট্রেশন থাকবে তারাই করতে পারবে। এদিকে দেশে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন 58 লাখ মানুষ, দ্বিতীয় ডোজ নিয়েছেন 38 লাখ। সরকারের হাতে থাকা 6 লাখ টিকা শেষ হবে 7 দিনেই। ফলে 14 লাখ মানুষকে করতে হবে দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা। যদি 12 সপ্তাহের পরেও কেউ না পান, তাহলে আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই যে যখনই ভ্যাকসিনটা আসবে তখনই আপনারা নিয়ে নেবেন। এবং সেই ক্ষেত্রে আমরাও চাই আপনাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে যারা দ্বিতীয় ডোজের টিকা থেকে বাদ পড়ছেন তাদেরকে দিয়ে দেওয়া। এবং এক্ষেত্রে আমাদের সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। স্বাস্থ্য বিভাগ বলছে, শিগগিরই টিকা পাওয়ার বিষয়ে কোনো সুসংবাদ নেই। টিকা আনতে বিশ্বের বেশ কয়েকটি দেশে চলছে যোগাযোগ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গামছা বিক্রেতা শফিক 20 বছরে কয়েকশো কোটি টাকার মালিক। এখন তিনি ঢাকা উত্তরের 44 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অভিযোগ আছে স্বর্ণ চোরাচালান, চাঁদাবাজি ও মাদক ব্যবসা তার আয়ের উৎস। গোল্ডেন মনিরের সহযোগী হিসেবে মামলা হয়েছে শফিকের বিরুদ্ধে। এর পরপরই গা ঢাকা দিয়েছেন তিনি। উত্তরখানের কাঁচকুড়া এলাকার শফি 90-এর দশকে বিমানবন্দর এলাকার হকার ছিলেন। পরে যুক্ত হন চোরাকারবারির লাগেজ পার্টির সাথে। অভিযোগ রয়েছে উত্তরখানের কাঁচকুড়া এলাকার শফি 90-এর দশকে বিমানবন্দর এলাকার হকার ছিলেন। পরে যুক্ত হন চোরাকারবারির লাগেজ পার্টির সাথে। অভিযোগ রয়েছে বিমানবন্দর এলাকায় একটি হত্যা মামলায় কাস্টমস কর্মকর্তাদের পক্ষে সাক্ষ্য দিয়ে বড় সুযোগ পান তিনি। গড়ে তোলেন সোনা চোরাচালানের নেটওয়ার্ক। পরে তার সাথে যুক্ত হন গোল্ডেন মনির। সম্প্রতি কাউন্সিলর শফির বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। এছাড়া চাঁদাবাজি, মাদকসহ আরও 3টি মামলা রয়েছে। উত্তরায় জমজম টাওয়ারের 4 মালিকের একজন শফিক। পাশেই খাল দখল করে গড়ে তোলেন সাফা টাওয়ার। অর্থ ও প্রভাব পাকাপোক্ত করতে ঢুকেছেন রাজনীতিতে, হয়েছেন ওয়ার্ড কাউন্সিলর। মাত্র 20 বছরেই তারই উত্থান। এয়ারপোর্ট ব্যবসা আছে, দিন দিন ভালো উন্নতি নাকি? উন্নতি, কাজের উন্নতি। যখন একবার জোয়ার লাগিয়ে যায় থামে না। আগে একটু গরিবই আছিল, কিন্তু এখন এগুলা তো মনে হয় যে আমরা বলতে গেলে সমস্যা। আমরা কি বলবো, আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণভাবেই চলি। সিআইডির মামলার পর গা ঢাকা দিয়েছেন গোল্ডেন শফিক। বসছেন না কাউন্সিলর কার্যালয়ে। ওয়ার্ড সচিব বলছেন সংসদ সদস্যের সাথে দেখা করতে গেছেন কাউন্সিলর শফিক। কাউন্সিলর সাহেব ভালো আছে, এমপি সাহেবের কাছে আছে, অফিসে ঢুকে না, রাস্তার ওই জায়গায় আসছিল বড় বড় জায়গায়। কাঁচকুড়ার বেতুলিতে শফিকের আলিশান বাড়ি।
সেখানে গিয়ে দেখা গেল গ্যারেজে রাখা তার ব্যবহৃত দুটি বিলাসবহুল গাড়ি। বাড়ির ভেতর থেকে খবর এলো শফিক হাসপাতালে। বারবার ফোন করেও পাওয়া যায়নি তাকে। দুর্নীতিবাজ কোনো কাউন্সিলরকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। মেসেজ কিন্তু সবাই পেয়ে গেছে। আমার কোনো কমিশনের এগেনস্টে যদি সুনির্দিষ্ট কোনো ধরনের অভিযোগ থাকে অবশ্যই তাকে সেটা খণ্ডাতে হবে, সে যেই হোক না কেন। এই মেসেজ কিন্তু আমি দিতে চাই। কাউন্সিলর হয়েও গোল্ডেন শফিক এলাকার উন্নয়নে কোনো ভূমিকা রাখেননি বলে অভিযোগ বাসিন্দাদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশে পাচার হওয়া ৩০ কোটি টাকা ফেরত আনার প্রক্রিয়া প্রায় শেষ করে এনেছে দুদক। এখন উচ্চ আদালতের রায় পেলে এসব টাকা ফেরত আনা যাবে। বর্তমানে এই টাকা সহ ১০০ কোটি টাকার বেশি বিভিন্ন দেশে জব্দ আছে। এবারে টাকা ফেরতের অভিজ্ঞতা কাজে লাগে ভবিষ্যতে আরও বড় অঙ্কের টাকা ফিরিয়ে আনা যাবে বলে আশা দুদকের। 2012 ও 13 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকর সিঙ্গাপুরে পাচার করা ২১,৫৫,০০০ টাকা ৩ দফায় দেশে ফিরিয়ে আনা হয়। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এটাই পাচার হওয়া টাকা ফেরানোর একমাত্র দৃষ্টান্ত। বিদেশে পাচার হওয়া এরকম টাকা ফেরাতে আদালতে শতাধিক মামলা লড়ছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে ৩টি মামলার বিচার কাজ প্রায় শেষ। করোনার লকডাউন শেষ হলেই রায় পাওয়া যাবে বলে আশা করছে দুদক। আমরা টাকা ফেরত আনতে পারবো ইনশাল্লাহ। ইতিমধ্যে অনেক কোটি, প্রায় ১০০ কোটি টাকার উপর ইনজেকশন হচ্ছে। যেহেতু এখন বর্তমান করোনাকালীন সময় কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনে মার্চ 2020 থেকে আজকে মে 2021 পর্যন্ত এখনো প্যান্ডেমিক চলতেছে। ট্রায়াল কোর্ট তো স্বাভাবিক গতিতে এখনো খোলেনি। যদি ট্রায়াল কোর্ট খোলা থাকতো এই সময়টুকু, তাহলে এর মধ্যে বেশ কয়েকটা রায় হয়ে যেত। বাংলাদেশ আন্তর্জাতিক মানি লন্ডারিং বিরোধী সংস্থার সদস্য হওয়ায় এই টাকা সহজে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছে টিআইবি। পদ্ধতি যদি সরকার অনুসরণ করে তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ যেরকম ফিরিয়ে আনা সম্ভব, যারা এর সাথে অর্থ সম্পদ করেছেন এবং যারা এর সাথে জড়িত তাদেরকে বিচারে আনা অবশ্যই সম্ভব। বিশ্বের বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ নিয়ে গবেষণা করছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI। তাদের গবেষণায় আমদানি রপ্তানির আড়ালে প্রতি বছর বাংলাদেশ থেকে ৭৩,০০০ কোটি টাকা পাচার হয় বিদেশে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও যা থাকছে। দেশের ৬ জেলায় বজ্রপাতে ১৮ জনের মৃত্যু, আহত ৪। সচেতনতার অভাবে মৃত্যু বাড়ছে বললেন পরিবেশ কর্মীরা। পর্যটকদের সুরক্ষা ও ট্যুর অপারেটরদের নিয়ন্ত্রণে আইন করতে যাচ্ছে সরকার। পর্যটন শিল্পে শৃঙ্খলা ফেরার আশা। দেশের ৬ জেলায় বজ্রপাতে মারা গেছে ১৮ জন। এর মধ্যে নেত্রকোনায় ৮, ফরিদপুরে ৪, মানিকগঞ্জে ২, সুনামগঞ্জে 2 এবং কিশোরগঞ্জ ও ময়মনসিংহে 1 জন করে বজ্রপাতে মারা গেছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাঠে কাজ করতে যান বায়েজিদ ও ফজলু মিয়া। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়। বিকেলে খালিয়াজুড়ি উপজেলায় পুটিয়া খালে মাছ ধরতে গিয়ে ওয়াছেক বিপুল ও মনির হোসেন বজ্রপাতে মারা যান। একই সময় মদন উপজেলায় মাঠে খেলার সময় বজ্রপাতে আতাবুর ও শরীফ নামের 2 মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়। এ সময় আহত 3 জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সচেতনতার অভাবে বজ্রপাতে মৃত্যু বাড়ছে বলে মনে করছেন পরিবেশ কর্মীরা। খোলা মাঠে যখন মানুষ অবস্থান করে সেখানে বজ্রপাত হয় এবং সেই বজ্রপাতে মানুষের মৃত্যু ঘটছে। কর্তৃপক্ষের মাধ্যমে আমি আশা করব যে এই বিষয়ে একটা সচেতনতামূলক প্রচারণা চালালে মানুষ সচেতন হয়ে বজ্রপাতের সময় ঘরের মধ্যে অবস্থান করতে পারবে। বজ্রপাতে নিহতদের পরিবারকে অর্থ সহায়তার পাশাপাশি সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। বজ্রপাতের সম্ভাবনা যখন থাকে তারা যেন ঘরে বা নিরাপদ জায়গায় থাকে, এই সময়টাতে একটু প্রচারণা করার জন্য আমরা নির্দেশনা ইতিমধ্যে দিয়েছি এবং সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। এদিকে কিশোরগঞ্জের নিকলি হাওরে বজ্রপাতে আরিফুল নামের এক রাখাল, ফরিদপুরের সদর ও মধুখালী উপজেলায় 4 জন, মানিকগঞ্জে 2 জন, সুনামগঞ্জ ও ময়মনসিংহে আরও 2 জনের মৃত্যু হয়। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
হবিগঞ্জের ব্যস্ততম সড়কের দুই পাশে 9 বছর ধরে বর্জ্য ফেলছে পৌরসভা। দুর্গন্ধ আর দূষণে অতিষ্ঠ শহরবাসী বারবার প্রতিকার চাইলেও রেহাই পায়নি। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে বর্জ্য ডাম্পিং এর জন্য জায়গা খুঁজে না পাওয়ায় বাধ্য হয়ে সড়কের পাশে তারা ময়লা ফেলছে। দেখতে ময়লার ভাগাড় মনে হলেও এটি হবিগঞ্জ শহরের আধুনিক স্টেডিয়ামের পাশের সড়ক। শহরের ব্যস্ততম এই সড়কের দুপাশে বর্জ্য ফেলায় পথচারী ও এলাকার মানুষের শ্বাস নেয়াই এখন কষ্টকর। তবে এ ভাগাড় স্থানীয় বাসিন্দারা তৈরি করেনি, গত 9 বছর ধরে খোদ পৌর কর্তৃপক্ষই ফেলছে এসব বর্জ্য। দুর্গন্ধে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি এলাকায় ছড়াচ্ছে রোগ জীবাণু। এখন পর্যন্ত একটা ময়লা এরা কিন্তু সরাইতে পারছে না, এদিকে একটা মানুষ আইতে পারে না। এই আধুনিক স্টেডিয়ামে পোলাপানটা খেলতো, এর খেলা পর্যন্ত বন্ধ। ময়লা আবর্জনা ফেলিয়ে আমাদের দুর্ভোগের চরম সীমানায় পৌঁছে গেছে। চেষ্টা করতে জায়গা কোনো ফালাই না, এখানে ফালাইবার জায়গা আছে, দিকে আমরা এখানে ফালাই তো মানা করে পৌরসভা থেকে খুঁজে দিচ্ছি, এখানে আমরা ময়লা ফেলাইছি। শহরবাসী সহ পরিবেশবাদী বিভিন্ন সংগঠন বারবার এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও আসেনি কোনো সমাধান। দীর্ঘদিন যাবত এই আন্দোলন করে আসছি, আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবারও দাবি জানাই অতি দ্রুত এটা করা হোক, নাইলে আমরা সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জের পক্ষ থেকে আমরা দুর্বার আন্দোলন করে তুলব। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে বর্জ্য ডাম্পিং স্টেশনের জায়গা খুঁজে না পাওয়ায় সড়কের পাশেই ময়লা ফেলতে বাধ্য হচ্ছেন তারা। সংকট সমাধানের চেষ্টা আছে জানান পৌর মেয়র। জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের মাননীয় সংসদ সদস্য ওনাদের সাথে পরামর্শক্রমে অচিরেই আমরা এই ময়লা আবর্জনার এবং একটি ডাম্পিং স্টেশনের আমরা কার্যকরী পদক্ষেপ নিব। পৌর কর্তৃপক্ষের অপারগতায় দূষিত পরিবেশে বাস করছেন শহরের মানুষ। এ দুরবস্থা থেকে মুক্তি পেতে সরকারি পদক্ষেপ চান এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে হবিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সালে নুরুজ্জামান। আবু সালে, এই বর্জ্য ফেলার বিষয়ে স্থান খুঁজে বের করার বিষয়ে নগর কর্তৃপক্ষ কি বলছে? এ বিষয়ে কোনো অগ্রগতি আছে কি? দীর্ঘ 9 বছর ধরে এই হবিগঞ্জ বাইপাস সড়কের পাশে 9 বছর ধরে এই ময়লা আবর্জনা ফেলছে পৌর কর্তৃপক্ষ, কিন্তু এর আগে যে 2 টার্মে পৌর মেয়র ছিলেন তারাও আশ্বাস দিয়েছিলেন হবিগঞ্জের কালারডুবা এবং আতগড়া নামক স্থানে ডাম্পিং স্টেশন স্থাপন করা হবে, কিন্তু তারা জায়গা নির্ধারণ করতে পারেননি বলে ডাম্পিং স্টেশন স্থাপন করতে পারেননি। বর্তমানে যে নবনির্বাচিত মেয়র আতর রহমান সেলিম তিনিও জানিয়েছেন তারা জায়গা খুঁজছেন, জায়গা খুঁজে পেলে তারা সেখানে ডাম্পিং স্টেশন স্থাপন করবেন। তবে জায়গা খুঁজে পাবেন এবং ডাম্পিং স্টেশন তৈরি করবেন, এটা বাস্তবে তা প্রতিফলিত হবে তা এখনো বোঝা। ডাম্পিং স্টেশন তৈরি করবেন, এটা বাস্তবে তা প্রতিফলিত হবে তা এখনো বোঝা যাচ্ছে না। তো এই দীর্ঘ 9 বছর ধরে এই পৌরসভার বর্জ্য আপনার আধুনিক স্টেডিয়ামের পাশের সড়কে আপনারা ফেলানো হচ্ছে। সেখানে রয়েছে একটা আনসারি বিডিপি ক্যাম্প, তারপরে রয়েছে আধুনিক স্টেডিয়াম, তারপরে রয়েছে আদালত, তারপরে রয়েছে আপনার বিদ্যামান কলেজ সহ বিভিন্ন স্থাপনা এবং আবাসিক এলাকা। প্রতিনিয়ত এখানে পৌরসভার 9টি ওয়ার্ডের বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করা হচ্ছে। পরিবেশবাদীরা বারবার পৌর কর্তৃপক্ষকে এ ব্যাপারে তাগাদা দিচ্ছে, জনগণ তাগাদা দিচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা তাগাদা দিয়েও কোনো সুফল পাচ্ছেন না। এবং দীর্ঘ 5-7 বছরও ডাম্পিং স্টেশন চালু হবে কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ হয়েছে। তো পৌর কর্তৃপক্ষ বারবার পৌরবাসীকে আশ্বাস দিচ্ছেন তারা এখান থেকে ময়লা আবর্জনা অপসারণ করবেন, তবে ময়লা আবর্জনা অপসারণের কোনো পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। তারা এখনো পর্যন্ত জায়গা সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট করে তারা তৈরি করতে পারেননি কোন জায়গাটি তারা ডাম্পিং স্টেশনের জন্য নির্ধারণ করবেন। এই অবস্থায় এখনো পর্যন্ত আছে। এই দুর্ভোগটি এখানে আমার পিছিয়ে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন পাহাড় সমতুল্য এই ময়লা আবর্জনা এখানে পড়ে আছে। এই ময়লা আবর্জনা পাহাড় থেকে পর্বত সমতুল্য হতে পারে এবং দীর্ঘদিন এই কষ্ট লাঘব করবে হবিগঞ্জবাসী। এই হচ্ছে হবিগঞ্জবাসীর পৌরবাসীর চিত্র। হবিগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী আবু সালে নুরুজ্জামান। পাট চাষের উন্নয়নে সরকার প্রণোদনা দিলেও ফরিদপুরে অনেক চাষি তা পাননি বলে অভিযোগ করেছেন।
তারা বলছেন বন্টনে অনিয়ম হওয়ায় বেশিরভাগ চাষী বঞ্চিত হয়েছেন। তবে বিষয়টি অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। দীর্ঘদিন ধরে দেশে পাট উৎপাদনে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ফরিদপুর। চলতি মৌসুমে জেলার ৮৬,০০০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষি বিভাগ বলছে এরই মধ্যে সম্পন্ন হয়েছে ৯০% চাষ। এবারে পাট চাষীদের উদ্বুদ্ধ করতে প্রণোদনা হিসেবে প্রতি বিঘা জমিতে ১ কেজি উন্নত মানের বীজ ও সার দিচ্ছে সরকার। কিন্তু চাষের মৌসুম শেষ হতে চললেও সেই প্রণোদনা পাননি বলে দাবি ফরিদপুরের অনেক কৃষকের। তাদের অভিযোগ, প্রতিটি ইউনিয়নের গুটি কয়েক চাষি পাচ্ছেন এই সহায়তা। আমরা শুনছি যে ওই সব জায়গায় আমরা দেখি কৃষকরা ওই সবকিছু দিতেছে, কিন্তু আমরা তো ওই সুযোগ সুবিধা আমরা তো পাই না। কোনো বীজ টিজ কোনো কিছু পাই নাই, এবং কি মেম্বারের কাছে আমি ওই কাঠমাঠ আমার নিয়ে গেছে, তবুও সেগুলো আমার দেয় নাই। আমাকে সিজন বাই সিজনে ফসল সরকারটা যদি পাই আমরা ভালো ফসল পাবো, ভালো ফসল পাইলে আমরা খেত খোলা করলে ভালো ফলন পাবো, তা আমরা পাই না। আমাকে কিনা না লাগে হলো বাজার বেচুন। তবে প্রণোদনা বন্টনে কোথাও অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমার কাছে কোনো যদি অভিযোগ আসে তখন আমরা এখান থেকে এখানে যে জেলা কমিটি আছে এদের মাধ্যমে সমন্বয় করে এটা কিভাবে দ্রুত নিষ্পন্ন করা যায় তারা নিষ্পন্ন করা হয়। কৃষকের উন্নয়নে শুধু বাজেট বরাদ্দ নয়, সঠিক বন্টনের দাবি জানিয়েছেন বঞ্চিত পাট চাষিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, যারা প্রণোদনা পাননি তাদেরকে প্রণোদনা দেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আর যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনি জানেন যে ফরিদপুর কিন্তু দেশের মধ্যে সবথেকে বেশি পাট উৎপাদনের জেলা হিসেবে পরিচিত, যে কারণে কিন্তু এই মৌসুমে অর্থাৎ পাটের এই মৌসুমে কিন্তু প্রায় ৮৪,০০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যেটা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে নিশ্চিত করেছে। তো আপনাকে বলে রাখি যে পাট চাষিদের আগ্রহী এবং উদ্বুদ্ধকরণের জন্যই মূলত পাট অধিদপ্তরের মাধ্যমে সরকার সারা দেশেই কিন্তু চাষিদেরকে ১ কেজি করে উন্নত মানের ভালো জাতের পাট বীজ এবং ১৩ কেজি করে সার সরবরাহ প্রকল্প নিয়েছে, এবং সেই প্রকল্পের আওতায় কিন্তু ফরিদপুরের ৯টি উপজেলায় অর্থাৎ প্রত্যেকটি উপজেলায় ২৫০০ করে চাষিদের পাটের বীজ বা ওই সরকারি ওই সহায়তা পাওয়ার কথা। আমি কথা বলেছিলাম সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এবং যারা সুবিধাভোগী তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি বলেছেন যে প্রত্যেকটি উপজেলাতে কিন্তু তাদের স্বতন্ত্র কমিটি রয়েছে এই সরকারি প্রণোদনা বন্টনের ক্ষেত্রে। সেক্ষেত্রে তারা এই তালিকা প্রণয়ন করে মূলত চাষিদের এই সহায়তা দিয়ে থাকে। তবে কথার বিষয়টি হচ্ছে যে এটাই যে যেসব চাষিরা সুবিধা পায় তারা মূলত ইউনিয়ন চেয়ারম্যান বা মেম্বারদের নিকটবর্তী ব্যক্তি অথবা তাদের পরিচিত লোকজন বিধায় তারা পেয়ে থাকে। বেসিক্যালি সাধারণ চাষি যারা কার্ড হোল্ডার বা কার্ড গ্রহণ করছে তারা কিন্তু অধিকাংশই পাচ্ছে না, এমনটি আমাদের কাছে নিশ্চিত করেছে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম পাট অধিদপ্তরে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন, তার সঙ্গে তিনি বলেছেন যে এরকম অভিযোগ আমাদের কাছে আসলে আমরা সেই বিষয়টি সংশ্লিষ্ট উপজেলার যে কমিটি রয়েছে তাদের কাছে আমরা প্রেরণ করি এবং তারাই বিষয়টি মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করেন। ফরিদপুর থেকে জানাচ্ছেন সহকর্মী মফিজুর রহমান। এই সাথে সংবাদে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। গাজায় ত্রাণ সরবরাহ আটকে দিল ইসরায়েল। তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ, তদন্ত চায় ফিলিস্তিন। পর্যটকদের সুরক্ষার পাশাপাশি ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের নিয়ন্ত্রণে আনতে অবশেষে আইন করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড নিবন্ধন ও পরিচালনা আইন ২০২১ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে যাচাই বাছাই চলছে। আইনটি চূড়ান্ত হলে পর্যটন শিল্পের শৃঙ্খলা ফিরবে মনে করে ট্যুরিজম বোর্ড। ট্যুর অপারেটর ও ট্যুর গাইডরা নানা প্রতিশ্রুতি দিয়ে তারপরে ভঙ্গ করেন এমন অভিযোগ দীর্ঘদিনের। এ বিষয়ে আইন না থাকার কারণে প্রতিশ্রুতি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত না পর্যটন কর্পোরেশন কিংবা ট্যুরিজম বোর্ড। ফলে ধরা ছোঁয়ার বাইরে থেকে যেত পর্যটন ব্যবসায়ীরা। এছাড়াও ফেসবুক পেজ কিংবা অনলাইনে প্রচারণা চালিয়ে অনেকেই ব্যবসা পরিচালনা করলেও তাদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই ট্যুরিজম বোর্ডের কাছে। এ অবস্থায় পর্যটন শিল্পের শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড নিবন্ধন ও পরিচালনা আইন ২০২১ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
কেউ ব্যবসা করতে চাইলে বাধ্যতামূলক নিবন্ধন নেয়ার পাশাপাশি 3 বছর পর নবায়ন করার বিধান রাখা হয়েছে। সরকারের উদ্যোগের ফলে যারা ট্রাভেল ব্যবসার সাথে জড়িত আছে এবং যারা ট্রাভেলার উভয় পক্ষই উপকৃত হবে বলে আমি মনে করি। ট্যুর অপারেটররা বিভিন্ন বাংলাদেশের প্রত্যেকটা ডেস্টিনেশনে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। সরকার যাতে আমাদের মন্ত্রণালয়ের আওতাধীন ট্যুরিজম বোর্ডের মাধ্যমে আমাদের নিবন্ধনযোগ্য করে এবং যৎসামান্য টাকায়। এই আইনে বিদেশি ট্যুর অপারেটর কোম্পানিকে দেশে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছে। এতে দেশি ট্যুর ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আইনটাকে যদি আমরা কঠোরভাবে একেবারে আইনের আওতায় নিয়ে আসি তাহলে কিন্তু নতুন নতুন যারা এখানে আসতেছেন তাদের জন্য কিন্তু একটা কঠিন বার্তা এসে যায়। সেই জায়গায় আমাদের মনে আরো সহজলভ্য করতে হবে। এটাই আমাদের দেশে প্রথম ট্যুর অপারেটরস এবং ট্যুর গাইড আইন হতে যাচ্ছে, যেটা অনেকের জন্যই আসলে কাঙ্ক্ষিত একটা আইন। আমার মনে হয় যে এটা পর্যটকদের স্বার্থের জন্য প্রয়োজন ছিল এবং আমাদের যে যারা ট্যুর অপারেটরস এবং ট্যুর গাইড রয়েছেন তাদের জন্য, তাদের অস্তিত্বের জন্য এটা খুবই জরুরি ছিল। খসড়া আইনটি চূড়ান্ত হলে পর্যটক ও ব্যবসায়ী দুই পক্ষের সুরক্ষা তৈরি হবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় সমতলে আবাদি জমির পরিমাণ কমলেও বেড়েছে চর এলাকায়। গত 5 বছরে বেড়েছে 163 হেক্টর। সেই সঙ্গে বেড়েছে ফসলের পরিমাণও। কৃষি বিভাগ গবেষকরা বলছেন, সুযোগ সুবিধা বাড়ানো গেলে এই অঞ্চল থেকে আরও বেশি ফসল উৎপাদন সম্ভব। বাড়িঘর ও শিল্প কারখানা তৈরি সহ বিভিন্ন কারণে বগুড়ার মূল ভূখণ্ডে কমেছে আবাদি জমি। তবে এর উল্টো চিত্র চরাঞ্চলে। সেখানে দিন দিন বাড়ছে জমির পরিমাণ, সঙ্গে বেড়েছে ফসল উৎপাদনও। পাশাপাশি উন্নত জাতের বীজ ও সার পেয়ে আগের চেয়ে অনেক বেশি ফসল ফলাতে পারছেন কৃষকেরা। রায় সরিষা, ধনিয়া, মেথি, বাদাম আগে হয়েছে, এখন বেশি হয়। ধান, পাট, গম টম সবকিছু বেশি হচ্ছে, এই জন্য আমার সুবিধা হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে গত 5 বছরে বগুড়ার চরে আবাদি জমির পরিমাণ বেড়েছে 163 হেক্টর। এর মধ্যে ধুনটে কমলেও উল্লেখযোগ্য হারে বেড়েছে সারিয়াকান্দি ও সোনাতলায়। কৃষি বিভাগ বলছে, প্রতি বছর বন্যার কারণে পলির আধিক্য চরের উর্বরতা বৃদ্ধি করছে। এছাড়াও নতুন পদ্ধতিতে এখন ধান সহ চাষ হচ্ছে ভুট্টা, পাট, সরিষা, কাউন সহ অন্তত 10 ধরনের ফসল। আমরা কিন্তু গত বছর কিন্তু প্রচুর পুনর্বাসন কাজ করছি। এবার আমাদের পুনর্বাসন আউশ আসছে, আবার সামনে আসবে। আমরা পুনর্বাসন দিয়ে মানুষকে যতটুকু বাড়ি সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। গবেষকরা বলছেন, চরাঞ্চলে দেশি বিদেশি সহায়তায় বেড়েছে ফসলের পরিমাণ। তবে উৎপাদন আরও বাড়াতে নানা ব্যবস্থার কথাও বলছেন তারা। এলজিডি তো জানে না অনেক সময় চরের যে দুর্গমতা, চরের যে ব্যাকওয়ার্ডনেস, এগুলো যদি এলজিডিকে প্রকল্প ডিজাইনের সময় এমফোর্সি প্রকল্প থেকে অ্যাপ্রোচ করা হয় তাহলে তাদের জন্য সুবিধা হয়। চরে উৎপাদিত ফসল যেন সহজে বাজারজাত করা যায়, এই দিকটিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন চরের কৃষকেরা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। যশোরের শার্শা উপজেলার নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা নিয়ে সন্তোষ জানিয়েছেন রোগীরা। সেবার মান বাড়ায় সহজে যক্ষ্মা, ইসিজি সহ বিভিন্ন পরীক্ষা হয়, কমেছে মানুষের দুর্ভোগ। এতে খুশি রোগী ও স্বজনরা। পৌর শহর বেনাপোল সহ 11টি ইউনিয়নের 4 লাখ মানুষের স্বাস্থ্যসেবায় নাজুক অবস্থা ছিল এই কমপ্লেক্সটির। কাঠামোগত উন্নয়ন সহ জনবল সংকটে ছিল দীর্ঘদিন। তবে 2017 সালে 31 থেকে 50 শয্যায় উন্নীত হয় স্বাস্থ্য কমপ্লেক্সটি। পাল্টাতে শুরু করে চিকিৎসা সেবার মান। আধুনিক সেবার মান বাড়ায় উপকৃত হচ্ছে গ্রাম্য শহর এলাকার মানুষেরা। কাশি পরীক্ষা করতে এসে আমার কাছে কোনো টাকা পয়সা নেয়নি। ফ্রিভাবে আমি খুব সুন্দরভাবে চেষ্টা হয়েছে, আমি এখন পুরো সুস্থ। যক্ষ্মা, করোনা, ক্যান্সার রোগের পরীক্ষা সহ বিভিন্ন ধরনের রোগীদের সেবায় চিকিৎসকের পাশাপাশি আন্তরিকতার সঙ্গে কাজ করছেন স্বাস্থ্য সহকারীরাও। আমরা সেবা দিতে পাচ্ছি এবং রোগীরা অনেক সেবা পায়, আমাদের থেকে সেবা পাচ্ছে। এক্স-রে, ইসিজি, প্যাথোলজি ও আল্ট্রাসোনোগ্রাফির জন্য আলাদা কমিউনিটি কর্নার রয়েছে এই স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে এখনো রয়েছে জনবল সংকট। গাইনি কনসালটেন্ট আমাদের এখানে নাই, যার কারণে আমরা এখানে এই গাইনি কনসালটেন্টের অভাবে আমাদের প্রসূতি বিভাগটা একটু কার্যক্রমটা কিছুটা স্লট গতিতে এগোচ্ছে। গত 1 বছরে 1,24,000 রোগী সেবা নিয়েছেন নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদে আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে।
আবারও একদিনে করোনায় প্রাণহানির নতুন রেকর্ড হয়েছে ভারতে। গত 24 ঘন্টায় দেশটিতে মারা গেছেন 4,525 জন। নতুন শনাক্ত হয়েছে 2,67,000 করোনা রোগী। এদিকে বিশ্বে একদিনে প্রায় 14,000 মৃত্যু ও 6 লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 34,17,000, আর এ পর্যন্ত আক্রান্ত 16,48 লাখের বেশি। মঙ্গলবার দ্বিতীয় সর্বোচ্চ 2,500 মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে নতুন শনাক্ত 74,000। ভারত থেকে যাওয়াদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সুদান। যুক্তরাষ্ট্রে আক্রান্ত মৃতের সংখ্যা কমায় ক্যালিফোর্নিয়ায় শিথিল করা হয়েছে নিষেধাজ্ঞা। ফ্রান্সেও বিস্তার কমায় খুলেছে রেস্তোরাঁ। তবে তাইওয়ানে ফের সংক্রমণ বাড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ। অব্যাহত বিমান হামলার পাশাপাশি এবার গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দিল ইসরায়েল। সীমান্ত বন্ধ করে দেওয়ায় গাজায় দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেখানে 63 শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 218 জনে। মঙ্গলবার রাতে দক্ষিণাঞ্চলের খান ইউনিস এবং রাফা শহরে 60 দফা বিমান হামলা চালায় ইসরায়েল। এর পাল্টা হিসেবে হামাসও রকেট হামলা চালায়। গাজায় ইসরায়েলের আগ্রাসনকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করে এ বিষয়ে দ্রুত তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে চিঠি দিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় 450 ভবন ধ্বংস হয়েছে। গৃহহীন হয়েছে 52,000-এর বেশি ফিলিস্তিনি। চলমান সংঘর্ষ বন্ধে ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপে এই আহ্বান জানান তিনি। এদিকে পশ্চিম তীরে ইসরায়েল বিরোধী বিক্ষোভে এক ফিলিস্তিনি নিহত ও 160 জন আহত হয়েছে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ফিলিস্তিন। ইসরায়েলি বিমান হামলায় গুঁড়িয়ে দেওয়া হচ্ছে গাজার একের পর এক ঘরবাড়ি স্থাপনা। নিজ দেশে আজ আমরা গৃহহারা, কিছুই নেই আমাদের। নেতানিয়াহু আর যুক্তরাষ্ট্র এই ধ্বংসের জন্য দায়ী, কিন্তু আমরা আমাদের জন্মভূমি ছাড়ব না। হামলার 5 মিনিট আগে ইসরায়েলি গোয়েন্দারা আমাদের এই ভবন খালি করতে বলে এবং আমাদের প্রতিবেশীদের এই খবর দিতে বলে। এরপর এই সন্তান নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। মঙ্গলবারও পশ্চিম তীরে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। ইটপাটকেল ছুড়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে ঘটে হতাহতের ঘটনা। জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলি বিমান হামলার জেরে এ পর্যন্ত 58,000 গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছে। গাজা থেকে বহু মানুষ বাস্তুচ্যুত হচ্ছে বলে আমার কাছে খবর এসেছে। সংস্থার কর্মীদের তথ্য মতে মঙ্গলবার পর্যন্ত 58,000 মানুষ জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিয়েছে। প্রাণে বাঁচতেই তারা সেখানে আশ্রয় নিচ্ছে। গাজায় ইসরায়েলি বিমান হামলা শুরুর 8 দিন পর সোমবার সংঘর্ষ বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে এই আহ্বান জানান তিনি। অন্যদিকে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সুরক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠনে ওআইসির সভায় প্রস্তাব দিয়েছে তুরস্ক। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্যের 55% উৎপাদন করছে মাত্র 20টি কোম্পানি। এক জরিপে দেখা গেছে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত বিপর্যয় তৈরিতে ভূমিকা রাখছে সব কোম্পানি। এগুলোর মধ্যে যেমন রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, তেমনি রয়েছে বহুজাতিক কোম্পানিও। পৃথিবীর সবচেয়ে বড় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য প্রস্তুতকারক কোম্পানি এক্সন মোবিল। বিশ্বজুড়ে বর্জ্যের পাহাড়ে তাদের অবদান 59 লাখ টন প্লাস্টিক। এছাড়া বিশ্বের বৃহত্তম কেমিক্যাল কোম্পানি যুক্তরাষ্ট্রভিত্তিক টাও 55 লাখ টন প্লাস্টিক বর্জ্য তৈরি করেছে। এছাড়া চীনের তেল ও গ্যাস কোম্পানি সিনোপেকের বর্জ্যের পরিমাণ 53 লাখ টন। শীর্ষ 20 দূষণকারী কোম্পানির মধ্যে 11টি এশিয়ার, 4টি ইউরোপের, 3টি আমেরিকার, 1টি লাতিন আমেরিকার এবং আরেকটি মধ্যপ্রাচ্যের। কোয়ারেন্টিন থেকে মুক্ত সাকিব মুস্তাফিজ। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে অনুশীলনে যোগ দিয়েছেন আইপিএল খেলে আসা এই দুই তারকা। এদের ছুটি শেষে মঙ্গলবার থেকে শুরু হয়েছে টাইগারদের দলীয় অনুশীলন। কিন্তু প্রথম দিনে বাগড়া দিয়েছে বৃষ্টি, ফলে হালকা ওয়ার্মআপে শেষ হয় প্রস্তুতি। নিয়ম অনুযায়ী 20 মে দলের সাথে অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল সাকিব মুস্তাফিজের, কিন্তু বিসিবির আবেদনে 12 দিনের মাথায় মুক্তি মিলেছে তাদের। কোয়ারেন্টিন থেকে 2 দিন আগে ছাড়া পাওয়ায় প্রস্তুতির বাড়তি সময় পাচ্ছেন দুই তারকা। দীর্ঘদিন পর সতীর্থদের সাথে দেখা, কিন্তু নাকের ডগায় লঙ্কা সিরিজ, তাই খোশ গল্প করার আগেই প্রস্তুতিতে নেমে পড়েন সাকিব। তবে বৃষ্টির কারণে মাঠে নামাই হয়নি মুস্তাফিজের।
3 ম্যাচের ওয়ানডে সিরিজ ডে নাইট, তাই ফ্লাড লাইটের নিচে অনুশীলনের পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের, কিন্তু বৃষ্টি বাধায় আধ ঘন্টার মতো অনুশীলন করতে পেরেছে ক্রিকেটাররা। ছুটিতে পেস বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক, তাইজুল মিরাজদের কোচ সোহেল ইসলামকেও পাওয়া যাচ্ছে না, তাই ঘরোয়া 2 কোচ মিজানুর রহমান বাবুল ও তালহা জুবারকে দিয়ে কাজ চালিয়ে নিতে চায় বিসিবি। আইসিসি ওয়ানডে লিগের 3 ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট অর্জন করতে চায় বাংলাদেশ, তাই হোম কন্ডিশনে পুরো ফায়দা নিতে চায় আয়োজকেরা। লঙ্কানদের রুখতে স্বাগতিকদের জন্য উইকেটে থাকছে অ্যাডভান্টেজ। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে সেই নিশ্চয়তা দিয়েছেন লঙ্কান কিউরেটর গামিনী। সাকিব মুস্তাফিজের ফেরার দিনে 2 দফা বৃষ্টিতে অসম্পূর্ণ থেকেছে অনুশীলন। শুক্রবার বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 23 মে সিরিজের প্রথম ওয়ানডে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে 2-1 গোলে হারিয়ে টেবিলের 3-এ উঠল চেলসি। আরেক ম্যাচে ব্রাইটনের কাছে 3-2 গোলে অঘটনের শিকার শিরোপাজয়ী ম্যানচেস্টার সিটি। 1 বছরেরও বেশি সময় পর মাঠে দর্শক ফেরার কারণেই যেন হারানো ছন্দ খুঁজে পেল চেলসি। গোলশূন্য প্রথমার্ধের পর অ্যান্টোনিও রুডিগার ব্লুজদের এগিয়ে নেন, পরে সফল স্পট থেকে ব্যবধান বাড়ান জর্জিনিও। আর শেষ দিকে লেস্টারে হয়ে একটি গোল শোধ করেন কেলেচি ইহেনাচো। এদিকে শিরোপা জিতলেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ম্যান সিটি। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের শুরুতে গুন্দোয়ান ও ফিল ফোডেনের গোলে 2-0 এগিয়ে যায় সিটিজেনরা, তবে পরে 3 গোল হজম করে হেরে যায় তারা। এদিকে ফুলহ্যামের সাথে 1-1 গোলে ড্র করেছে ম্যান ইউনাইটেড। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সংবাদ শেষ করার আগে আমরা আরেকটি খবর জেনে নিচ্ছি। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে 2-1 গোলে হারিয়ে টেবিলের 3-এ উঠল চেলসি। আরেক ম্যাচে ব্রাইটনের কাছে 3-2 গোলে অঘটনের শিকার শিরোপাজয়ী ম্যানচেস্টার সিটি। 1 বছরেরও বেশি সময় পর মাঠে দর্শক ফেরার কারণে যেন হারানো ছন্দ খুঁজে পেল চেলসি। গোলশূন্য প্রথমার্ধের পর অ্যান্টোনিও রুডিগার ব্লুজদের এগিয়ে নেন, পরে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান জর্জিনিও। আর শেষ দিকে লেস্টারে হয়ে একটি গোল শোধ করেন কেলেচি ইহেনাচো। এদিকে শিরোপা জিতলেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ম্যান সিটি। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের শুরুতে গুন্দোয়ান ও ফিল ফোডেনের গোলে 2-0 এগিয়ে যায় সিটিজেনরা, তবে পরে 3 গোল হজম করে হেরে যায় তারা। এদিকে ফুলহ্যামের সাথে 1-1 গোলে ড্র করেছে ম্যান ইউনাইটেড। সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সাংবাদিক রোজিনার জামিন বিষয়ে শুনানি কাল, ন্যায় বিচার পাবেন আশ্বাস আইনমন্ত্রীর। সারা দেশে প্রতিবাদ। 2 জুন দেশে আসছে কোভ্যাক্স কর্মসূচির 1 লাখ ডোজ করোনা টিকা, নিতে পারবেন 40 বছরের বেশি বয়সীরা। গামছা বিক্রেতা থেকে কয়েকশো কোটি টাকার মালিক কাউন্সিলর শফিক, স্বর্ণ চোরাচালান চাঁদাবাজির অভিযোগ। হাইকোর্টে রায় পেলেই বিদেশে পাচার 30 কোটি টাকা ফেরত আনবে দুদক, আনা সম্ভব আরও 100 কোটি টাকা। ভারতে করোনায় একদিনে 4,500 মৃত্যুর নতুন রেকর্ড। বিশ্বে 24 ঘন্টায় প্রায় 14,000 জনের প্রাণহানি। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।